কি হবে ভাইয়া? বিলোনি অ্যানাস্টোমোসিস ইউজিং লং শাফিনাজ ভেইন। দাঁড়ান ভাই, একটু দেখতে দেন ভাই, 1 মিনিট ভাই 1 মিনিট একটু দেখতে দেন। জি ভাইয়া। Also what's the nature of conversation? এটা তো আমরা পড়লাম। হ্যাঁ, লং সাফেনাস ভেইন হবে। লং সাফেনাস ভেইন লং টার্মে পেটেন্সি রেট ভালো। এখন অ্যাবভনি না বিলোনি? আমার এখানে ফিমোরো পপ্লিটিয়াল বাইপাস করছে, তো অবভিয়াসলি এটা তো বিলোনি করতে চাই। দেখুন, ঠিক আছে, ডি হবে। আচ্ছা দেখি, হবে না। সৌরভ ভাই আরেকবার প্রশ্নটা দেখেন। We missed something. সৌরভ ভাই, এই ফিমোরো পপ্লিটিয়াল বাইপাসে অ্যাবভনি অ্যানাস্টোমোসিস করে নাকি? অ্যাবভনি বিলোনি দুইটাই তো করে। এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি, তো মানে এটা ভাই এই কোশ্চেন সৌরভ ভাই এটা একটু আলোচনা করে দেন, আমরা ডি কেন ফলস, এ কেন? যদি অ্যাবভনি করা পসিবল হয়ে থাকে তাহলে অ্যাবভনি করা ভালো, কারণ নিয়ের পিছনে ওইখানে মুভমেন্ট বেশি হয়, ভেসেলের উপরেই পড়ে। ও আচ্ছা, অ্যাঙ্গেলটা বেশি হয়। যদি অ্যাবভনি করা পসিবল হয় তাহলে অ্যাবভনি করা ভালো। ও ফিমোরো পপ্লিটিয়াল বাইপাস করছে, তো এখন পপ্লিটিয়ালের লোয়ার এন্ডে করতে হবে এরকম জরুরি না, যদি প্রক্সিমালি পেটেন্ট থাকে প্রক্সিমালি করে দিতে পারবো নাকি? না, ফিমোরো পপ্লিটিয়াল তো ফিমোরাল আর্টারিতেও যদি আমার অক্লুশন থাকে তাহলেও আমি ফিমোরো পপ্লিটিয়াল করব। লোয়ার হয়তো ফিমোরাল আর্টারি মাঝখানে আমার অক্লুশন, তখন তো আমি বাইপাসটা ফিমোরো পপ্লিটিয়ালই করব। এবং এটা যদি প্রিফারেবলি যদি আমি নিয়ের উপরে করি তাহলে পরবর্তীতে কমপ্লিকেশন কম। বাইপাসটা কোথা থেকে কোন পর্যন্ত করে? ফিমোরাল অ্যানাস্টোমোসিসটা কোথায় করে? ওই একদম মানে উপরে প্রক্সিমালি আমার। হ্যাঁ, একটা প্রক্সিমালি আর একটা ডিস্টালি পপ্লিটিয়ালে। ডিস্টালি পপ্লিটিয়াল। এখন পপ্লিটিয়াল ভেসেল মানে নিয়ের প্রক্সিমালি করতে পারি, নিয়ের ডিস্টালিও করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, নিয়ের প্রক্সিমালি করাই ভালো, মানে নিয়ের হ্যাঁ মুভমেন্টটা কম হয় নিয়ের উপরে করলে, পায়ের মুভমেন্টের কারণে ভেসেলের রেস্ট্রিকশনটা কম হয়। আমি আর ভাবলাম নি জয়েন্টকে তো স্পেয়ার করতেই হবে। আমিও কিন্তু ওইটা ভেবেই আসলে ডি বলছি, যে নি জয়েন্ট তো তাহলে যেটা কিভাবে বলছি ডিপেন্ডস গুড ফ্লো ভালো থাকতে হবে এন্ড কনডুইট। above knee aneurysms have better patency rate than infrapopliteal। আচ্ছা, এটা তো আমরা জানি, কিন্তু 7 নট সুটেবল না পিটিএফসি করতে পারি। আচ্ছা হ্যাঁ, তাহলে আমাকে একটু আবার একটু এক্সপ্লেন করবেন আসলে কেন অ্যাবভনি করব? আপা নি জয়েন্টের মধ্যে অনেক মুভমেন্ট আছে না? আপনি ইচ্ছা মতো পেশেন্ট নি জয়েন্ট মুভমেন্ট করতেছে, বিলোনি হলে তো ওইটার মধ্যে গ্রাফটের মধ্যে টেনশন করার পসিবিলিটিস থাকে মোর, তাই না? মানে করা না গেলে অবভিয়াসলি আপনি বিলোনি করবেন, কিন্তু অ্যাবভনি আর বিলোনি দুটার মধ্যে অ্যাবভনিটার মধ্যে গ্রাফটের পেটেন্সি ভালো, টান কম পড়বে যদি আপনি আর আরেকটা হচ্ছে যে পসিবল যত উপরে করবেন ভেসেলের ডায়ামিটার তত বেশি হবে, অ্যানাস্টোমোসিস তত আপনি ভালোভাবে করতে পারবেন, ইজি হবে, ফ্লোটা বেশি থাকবে মানে করা গেলে আর কি। আচ্ছা করা গেলে। কিন্তু তাহলে আমি এটা করবোই বা কেন? মানে আমি ফিমোরাল পপ্লিটিয়াল, আচ্ছা ফিমোরাল পপ্লিটিয়াল বাইপাস সাধারণত কখন করেন বলেন তো? ফিমোরাল আর্টারিতে অক্লুশন থাকলে, ফিমোরাল আর্টারিতে অক্লুশন থাকলে। আচ্ছা মাঝামাঝি প্রক্সিমাল ভালো আছে, শেষে ভালো আছে, মাঝখানে অক্লুশন। আচ্ছা জানলাম।
require long term follow up. না আমার তো এটা মনে হচ্ছে। না ভাইয়া চিপার না তো, ইভার তো অনেক এক্সপেন্সিভ। আর ইভারের একটাই ডিসঅ্যাডভান্টেজ ছিল যে মানে এটা হচ্ছে কি লং টার্ম ফলো আপ লাগে, আর এটা ছিল যে অনেক এক্সপেন্সিভ। কারণ সকল অ্যাবডোমিনাল অ্যাওর্টা রিপেয়ার করা যায়, জাস্টারনাল এটা কোনো সমস্যা না, 30 টাইম মর্টালিটি এটাও ঠিক না, চিপার এটাও ঠিক না, রিকোয়ার লং টার্ম ফলো আপ। কারণ ইভারে ওই যে এন্ডোলিক তো বেশি হয় তাই না? হ্যাঁ এন্ডোলিক। এন্ডোলিক জাক্সা রেনাল মানে কি? রেনাল আর্টারির সাথে। হ্যাঁ অবভিয়াসলি আমি করতেই পারবো। এবার তো রেনাল আর্টারির ক্ষেত্রে ওই জায়গায় তো আরো বেশি করি, মানে ইজিলি করা যায়। সব জায়গায় করা যায়, সব জায়গায়। ফার্স্ট টেস্টে ভাই একটা কথা ছিল ইনফ্রারেনালি কম করি, যেখানে যে জাংশনটা হয় আমাদের, হ্যাঁ মনে আছে ওই যে ফার্স্ট টেস্টে একটা লাইন ছিল যে যেখানে ওই যে ইনফ্রারেনালে অ্যানিউরিজম বেশি হয়, কিন্তু জাক্সারেনাল আরেকটা কথা করা যাবে না তা তো না। আরেকটা কথা জানতে চাচ্ছি ভাইয়া, যদি রেনাল আর্টারির সাথেই যদি ওখানে আমি একটা স্টেন্টই দেই, তাহলে আমরা জানি যে অ্যাবডোমিনাল আর্টারি দুই সাইড দিয়ে রেনাল আর্টারি যায়, তাহলে রেনাল আর্টারি ব্লাড সাপ্লাই পাবে কিভাবে যদি মধ্য দিয়ে একটা স্টেন্টই চলে যায়? আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি ভাইয়া? না বুঝি নাই। মানে অ্যাবডোমিনাল আর্টারির মধ্যে ইভারে তো আমি এন্ডোভাস্কুলার স্টেন্ট যেটা বলতেছি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা তো শুধু রেনাল আর্টারি না, আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের কথা চিন্তা করেই ওভাবেই এই ডিভাইসগুলা পাওয়া যায় বা করা যায়। ডালপালা থাকে এরকম না? ডালপালা থাকে ভাই? হ্যাঁ ডালপালাগুলো এগুলো কাস্টমাইজ করা যায়, কোথায় কোথায় কত দূরে কিভাবে ডালপালা আছে এভাবে চিন্তা করেই ওগুলা করা যায়। তারপর ডালপালাগুলো কি মানে গুতা দিয়ে ঢুকায় দেন একটা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের ভিতরে? না ওইখানে থাকে, পোর্ট থাকে, ওখানে ওপেনিং থাকে। ওপেনিং থাকে, জাস্ট ওই জায়গা বরাবর ওপেনিং, কিন্তু ওই ওপেনিংটার সাথে কি এটা মানে অ্যাটাচ করার কোনো ব্যবস্থা থাকে যে আমি এটা রেনাল ভেসেলের মধ্যে ঢুকাবো? সেটা হ্যাঁ নিয়ে ওইখানে ওই ওয়ালের সাথে অ্যাঙ্করিং হয়ে যায় ওটা একদম। ওটা কি মানে অটো অ্যাঙ্কারিং হয় না প্রেসার বা কোনো প্রসিডিউর করতে হয়? না ওই ইয়ের সাথে ওই ইভারের যে স্টেনটা ওটাতেই অ্যাঙ্করের একটা থাকে, ডিভাইস থাকে। ওটার নাম কি বলে? ইভার উইথ ইভার ইভারই ইভার ইভার গ্রাফট। এরকম অনেক ডালপালা থাকে না, ভিতরে ভিতরে ডালপালাগুলো ঢুকে যায়। এই কয়েকটার মধ্যে দেখছি এরকম মানে শুধু ফুটা না, মানে এই ভিতরেও কেমন জানি মানে ও এটা কি বিভিন্ন সাইজ থাকে না, মানে কোনটা কোথায় ছিদ্র কোনটা কোথায় ওপেনিং, মানে পেশেন্ট অনুযায়ী কোনটা কোথায় ওপেনিং থাকবে কিভাবে থাকবে সব কাস্টমাইজ। এরকম বিভিন্ন বিভিন্ন সাইজে যে এটার এত সেন্টিমিটার এটা এত, মানে পেশেন্ট অনুযায়ী আপনি সেই সাইজের স্টেন্টটা দিবেন নাকি? সেই সাইজের। এর দাম কি রকম পড়ে ভাই এগুলি এন্ডোভাস্কুলার স্টেন্টগুলির? এই এক একটা স্টেন সম্ভবত 4-5 লাখ টাকা শুধু স্টেন্টের দাম। আর সেটার ভাইয়া সব ভাই একটা কোয়েশ্চেন করি ভাই, ওই যে ওভারসিউইং আমরা ওই যে এটার ইতে পড়ছিলাম প্রসিজারে যে ওভারসিউইং যে করে, এই ওভারসিউইং ব্যাপারটা কি আসলে, কার সাথে কার ওভারসিউইং করে? আমরা পড়ছিলাম লাম্বার আর্টারি, রেনাল আর্টারি। আপনাকে লাইনটা দেখাই তাহলে ভাই ভালো বলতে পারবেন। হ্যাঁ আমরা পড়ছিলাম হচ্ছে অ্যানিউরিজমের মধ্যে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম রিপেয়ারের কিছু স্টেপস পড়ছিলাম আমরা। হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে আমরা অ্যানিউরিজম যখন করব অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকলাম, পেরিটোনিয়ামে গেলাম, তারপর হচ্ছে অ্যানিউরিজমের প্রক্সিমাল এবং ডিস্টাল এক্সটেনশন বের করলাম, তারপরে হচ্ছে হেপারিনাইজ করে ক্লাম্প দিয়ে এই হেপারিনাইজ করে ক্লাম্প দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে পুরো এরকম একটা লাইন বলছে ওভারসিউ লাম্বার আর্টারিজ এন্ড ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি ইফ দে আর পেটেন্ট। এটার মানে কি সেটা বুঝলাম না, সেটাই বুঝিনি। না আমিও শিওর না।
মানে আপনার অ্যানিউরিজম ধরেন ওপেন অ্যানিউরিজম রিপেয়ারের ক্ষেত্রে বা যে কোনো ওপেন অ্যানিউরিজম রিপেয়ারের ক্ষেত্রে কি করেন? ঢুকে তারপর এখান তো ঢুকলেন, ঢুকে তো এই যে ক্ল্যাম্প দিলেন, প্রক্সিমাল ডিস্টাল ক্ল্যাম্প দিলেন, আগে ডিস্টাল তারপর প্রক্সিমাল ক্ল্যাম্প দিলেন, ঠিক আছে? দিয়ে হ্যাঁ, তারপর সাধারণত ওই ব্রাঞ্চ গুলো প্রত্যেকটাকে আলাদা করা হয়, তারপরে গ্রাফট বসানো হয়, তারপর আবার সেই গ্রাফটের সাথে সেই ব্রাঞ্চ গুলাকে আবার অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। আচ্ছা, গ্রাফটের ওপেনিং এর মধ্যে ব্রাঞ্চগুলোকে অ্যানাস্টোমোসিস করে দেন। অথবা আরো অনেক ধরনের গ্রাফট যেগুলো চিমনি গ্রাফট, ওইগুলো এক একটা ওই ব্রাঞ্চের মতন সরাসরি ওই আর্টারির ভিতরে ঢুকে যায়। আচ্ছা, ওইখানে আর অ্যানাস্টোমোসিস করার প্রয়োজন হয় না। ওইখানে অ্যানাস্টোমোসিস করার প্রয়োজন পড়ে না। এই লাইন ভাই ভুলে যান সবাই মাথা থেকে প্লিজ কাইন্ডলি। আচ্ছা ভাই, এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আগে ডিস্টালি কেন ক্লাম্প করবো, আগে প্রক্সিমালি না কেন? আগে ডিস্টালি ক্ল্যাম্প করলে তো ওইটুকু ব্লাড জমে গেল, তারপরে তো আমাকে প্রক্সিমালি ক্ল্যাম্প, ওই ব্লাডটা আমাকে কোথায় সরাবো? আমার কথাটা বুঝছেন? আমি যদি আগে ডিস্টালি ক্ল্যাম্প করি তাহলে প্রক্সিমাল অংশে তো ব্লাড জমে গেল, তারপরে আমি প্রক্সিমালি ক্ল্যাম্প করছি, মানে কি? এবং ক্লাম্প দেওয়ার ক্ষেত্রে কি কোনো মানে সিরিয়াল আছে নাকি যেটা মেইনটেইন করতে হয় অ্যাপি ক্লাম্প বসানোর ক্ষেত্রে? তৌফিক ভাই, আমার কোশ্চেনটা ধরতে পারছেন? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। ধরতে পারছি। কেন আপনি বলতে যে কেন আগে ডিস্টালি ক্ল্যাম্প করবো, আগে কেন প্রক্সিমালি ক্ল্যাম্প করবো না? যখন কাজ এক্স্যাক্টলি ভাই। সিরিয়াল আছে নাকি যে কোনো একটা ক্লাম্প আগে দিলেই হয় হিসেবে না, তো ক্ল্যাম্প খোলার না, কেন ক্ল্যাম্প খোলার নিয়ম আছে, আগে কোনটা খুলতে হবে? আগে অবশ্যই ডিস্টালি আগে খুলতে হবে। আগে করতে হবে। ডিস্টালি আগে করে ডিএরিয়েশন করে তারপরে প্রক্সিমালি খুলতে হবে। এক্স্যাক্টলি, আমার নালে এয়ার এম্বলিজম হয়ে যাবে। এয়ার এম্বলিজম হয়ে যাবে। দেওয়ার ক্ষেত্রে তো হিসেবে আসলে আগে প্রক্সিমালটাই দেওয়া উচিত। প্রক্সিমাল দিলাম, আমি যাই। প্রক্সিমালটাই দেওয়া উচিত। আমরা তো ছোটখাটো ওই এখানে তো আর একটু প্রক্সিমাল তো আমরা আগে দিই ভেসেল যখন ক্ল্যাম্প করা হয়। আচ্ছা, একটা প্রশ্ন, যে আমার ধরেন এই যে অ্যানিউরিজমের যে সার্জারি, ঠিক আছে, এখন অ্যানিউরিজম সার্জারির ক্ষেত্রে তো ধরেন কতক্ষণ লাগে সময়? 1 ঘন্টা? না, অনেক অনেক, আরো বেশি, ঠিক আছে। রিপেয়ার করছেন আপনি, ঠিক আছে। তো এই সময় যে আপনার রেনাল ভেসেল গুলো, এগুলো সাপ্লাই কিভাবে পাচ্ছে? মেজর ভেসেল গুলো আইএমএ, ওগুলো সাপ্লাই কিভাবে পায়? ওগুলো তো একদম অল্প সময়ের জন্য ক্ল্যাম্প করা হয়। ওটা যখন ওই জাস্ট যদি এমন হয় যে রেনাল আর্টারির নিচে, সেই ক্ষেত্রে তো সেটা তো সাপ্লাই থাকবে, ক্ল্যাম্প করছে না। আর যদি এমন হয় যে অ্যানিউরিজম রেনাল আর্টারির নিচে, এক করা যায় সেটা হচ্ছে আগে ওটাকে প্রক্সিমালি কোথাও টেম্পোরারি ওটাকে অ্যানাস্টোমোসিস করা যায়। আচ্ছা, অথবা এটা শান্ট দেওয়া যায়, এটাকে বলে মানে পারাপারেটিভ পিরিয়ডের জন্য। হ্যাঁ, পারাটোপিক করে শান্ট দেওয়া যায় ওটাকে। শান্ট দিয়ে ওটাকে ওই যে অর্গানের সাপ্লাই, সেই অর্গানের ব্লাড সার্কুলেশনটা মেইনটেইন করা, মানে অপারেটিভ টাইম ডিউরেশন তো। আচ্ছা, এক আর যদি খুব অল্প সময়ের জন্য ক্ল্যাম্প করা হয় তখন ওইটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, খুব অল্প সময়ের জন্য আমার লাগে। ওকে, এনিওয়েজ আমরা কোশ্চেনে যাই আবার। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এটা তো আমরা দেখেছি। এটা কন্ট্রাস্টটা নেফ্রোটক্সিক, এই কারণে রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। accidental stent graft occlusion of renal origin। সরি, আচ্ছা, আমি এরপর আরো ইয়া করব, তাই বলে দিচ্ছি, ঠিক আছে। এক্স্যাক্টলি, ইনফ্রারেনাল তো। ভাইয়া এক্সপ্লেনেশন বলেন ভাইয়া, যে না ভাইয়ের ওটা কেন বলেন না কাইন্ডলি একটু। না ভাই একটু বলেন, এক্সপ্লেন করেন। আচ্ছা, না এটা ঠিকই আছে। অ্যাক্সিডেন্টালি হলে সেটা এত দেরি পর্যন্ত হইতো না, সেটা একদম পোস্ট অপারেটিভলি এটা বোঝা যেত যে হইলে রেনাল আর্টারি অপারেশন হলে গ্রাফট দিয়ে অ্যাক্সিডেন্টালি। ও ওয়ার্ডে পর্যন্ত যেত না, পোস্ট অপারেটিভ পেশেন্ট।
আমরা না, আমি ভাবছিলাম এইটাই এন্ডোভাস্কুলার লিক হয়েছে, তো ইভার করার সময় তো কন্ট্রাস্ট দিতেই হয়। নেফ্রোটক্সিসিটি তো মানে হতেই পারে, এবং ওই প্রোটোকলও তো আছে। আর এখানে যেটা বলছে পার্শিয়াল অক্লুশন হতে পারে, আচ্ছা এটাও হতে পারে, পার্শিয়াল অক্লুশন ডিলেড রেনাল ডিসফাংশনও হতে পারে এক সপ্তাহের মাথায়, লেস লাইকলি আর কি। আর এগুলো তো নাই। এন্ডোলিকের টাইপগুলো, আচ্ছা সরি না, একটু এন্ডোলিকের টাইপগুলো আরেকবার দেখে নিই কাইন্ডলি একটু। যে টাইপ 1 ছিল হচ্ছে গ্রাফটা বসেছে সেটা জায়গা থেকে ছুটে গেছে, টাইপ 2 ছিল হচ্ছে ছোট ছোট ভেসেল দিয়ে রেট্রোগ্রেড ফ্লো আসছে, টাইপ 3 ছিল হচ্ছে গ্রাফটার বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে, টাইপ 4 ছিল হচ্ছে না গ্রাফ, হ্যাঁ টাইপ 3 হচ্ছে স্ট্রাকচারাল ফেলিউর, মানে গ্রাফ ভেঙে গেছে, আর ইভেন্চুয়ালি অনেক সময় পর আস্তে আস্তে গ্রাফ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এটা হচ্ছে টাইপ 4। আর টাইপ 5 হচ্ছে কোনো কিছুই না, কিন্তু আমার অ্যানিউরিজমের স্টিল নাও এখনো ডাইলেশন হচ্ছে, এরকম ছিল এন্ডোলিকের ক্লাস। হ্যাঁ 3 আর 4 এর মধ্যে ডিফারেন্সটা কি? একটাই পোরোসিটি আর একটাই হোল, তো দুটো তো একই টাইপ। একই টাইপ না, আপনি কি কন্টিনিউ করেন? সৌরভ ভাইয়া, টাইপ 3 আর টাইপ 4 এর মধ্যে পার্থক্যটা কি? টাইপ 3 আর টাইপ 3 তে হচ্ছে আমি যে গ্রাফটা দিয়েছি, গ্রাফটা তো সেই ভেসেলের ওয়ালে ওখানে কিছু অ্যাঙ্করের মতন দিয়ে ওটাতে লেগে যায়। সেই অ্যাঙ্করিং এর যদি কোনো সমস্যা হয়, স্ট্রাকচারের সাথে কম্পোনেন্টের ডিসইন্টিগ্রেশন হলো, বা ওখানে জাংশন, যে জাংশনে এই গ্রাফটা দেওয়া হলো সেখান থেকে সেপারেট হয়ে গেল, এটা হচ্ছে টাইপ 3। আর টাইপ 4টা হচ্ছে গ্রাফ গুলা তো পোরাস থাকে, যেগুলো আস্তে আস্তে সেগুলো ওই রিপেয়ার হয়ে যায় নিজে নিজে। সেই পোরাস যদি বেশি থাকে, বেশি পোরাস বা ব্লাড প্রেশারের বেশি থাকার কারণে যদি গ্রাফটের পোর দিয়ে, ন্যাচারাল দিয়ে পোরগুলো দিয়ে যদি লিক হয়, এটা হলো টাইপ 4। ভাইয়া তাহলে টাইপ 4টা কি ইনএভিটেবল, যেটা হবেই, যে কোনো গ্রাফটেই হবে? হতেই পারে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি। সব গ্রাফটে হয় না, কিছু কিছু গ্রাফটে। তো গ্রাফটের আবার ওই ক্লাসিফিকেশন আছে। আমার ভাইয়া এমনিতে সব গ্রাফটে কি পোরোসিটি থাকে? না, হ্যাঁ সব গ্রাফটে থাকে না? পোরাস হয়, সব গ্রাফট না। আসলে ছবি দেখতে দাঁড়ান একটা গ্রাফ, এগুলি দেখতে আসলে না, গ্রাফটা অ্যাকচুয়ালি দেখতে এরকম না, দাঁড়ান একটা সার্টিকেল ছবি। অ্যাকচুয়াল বসানো কোনো গ্রাফ ছবি নেই না, এই যে this is the graph। তবে আমার জিনিসটা খুব মজা লাগছে ভাই, অ্যানুরিজম জিনিসটা বেশি মজা লাগছে। হ্যাঁ লিম্বের থেকে ভাইয়া এই অ্যানারিজম গুলা ভালো তো। ডেথ রেট তো তা বলে না আপা। আচ্ছা ভাইয়া, আপনি আমাদেরকে অর্থোপেডিক্স পড়ানোর সময় 3টা টার্ম বলছিলেন। হ্যাঁ আপা বলেন। 3টা টার্ম ভাইয়া বলছিলেন না, একটা ডেড, একটা ডেডলি, আর একটা কি জানি ছিল? ডেড লস। ডেডলি, ডেড লস। ডেড ছিল হচ্ছে যেটা নাই, ডেডলি হচ্ছে যেটা আপ মানে নাই, কিন্তু মানে ওইখান থেকেও পেশেন্টের সিস্টেমিক্যালি পেশেন্টকে ইয়া করে ফেলবেন, মানে মানে ডেডলি। আর ডেড লস মানে যেটা নষ্ট এবং যেটা ফাংশনিং ডিসেবিলিটি করতেছে,
ডেড লস, ডেডলি ডেড লস, তিনটা ডি ছিল অ্যাম্পুটেশন ইন্ডিকেশন। ওই টাইপ 4 যেটা ছিল সেটা এখনকার দিনে গ্রাফটে এখন আর হয় না, ওটা আগেরকার গ্রাফটে হইতো। কেন? পুরো আমার ক্ষেত্রটা। ভাই কোশ্চেনের পার্সপেক্টিভে আপনি দেখলেন বলতে কি এখন যে গ্রাফগুলো আছে এগুলো আর হয় না, অনেক আগে যে গ্রাফগুলো ছিল এগুলোতে সমস্যা ছিল। এই দিকে মনোযোগ দিন না কাইন্ডলি। আমি বলবো যে আপনারা তিনটা টাইপে মনে রাখেন। টাইপ 1 আপনি গ্রাফ বসেছেন, গ্রাফের কোন একটা মাত্রা। টাইপ 2 যে গ্রাফ ঠিকঠাক মতো বসছে কিন্তু রেট্রোগ্রেড ফ্লো এসে এন্ডোলিক হচ্ছে। আর টাইপ 5 যে কোনো সমস্যাই নাই কিন্তু এখনো কেমন জানি অ্যাপারেন্ট হচ্ছে। এই তিনটাতে বেশি ফোকাস করেন, স্পেশালি টাইপ 1 এন্ড টাইপ 2। এই দুইটা এন্ডোলিক নিয়ে বেশি কনসার্ন থাকাটা বেটার। আচ্ছা ভাই। ওকে ওকে, ওই সরি শেষ টান দেই, আজকে শেষ করতে হবে। আমার তো এত ভালো ধারণা নেই। এসব এটা একটা দিয়ে দেন নিউমেরিক্যাল ভাই, আমরা এই জিনিস। পদের অনুযায়ী করি। এটা এপিডেমিওলজি, যেটা তো আমরা জানার কথা। না এটা একটা দিয়ে দেন, আমরা তো ধারণা করি, দাঁড়ান একটু চেষ্টা করি না, চেষ্টা করি। ধরেন এটা কি বলছে, মেইনলি হচ্ছে যে পিআই সম্পর্কে কিছু কথা বলছে। ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন একটা পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ঠিক আছে, ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন আছে। ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন সম্পর্কে ঠিক আছে কি অবস্থা? ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন 60% মানে 60 বছর বয়সে 50% পেশেন্টের ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন থাকে। লেস লাইকলি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন থাকলে 5 বছরের মধ্যে মর্টালিটি 5%, মর্টালিটি এটাও লেস লাইকলি। মরবিডিটি ইজ হাই, মর্টালিটি লেস লাইকলি। আচ্ছা তারপর হচ্ছে হ্যাজ আ শর্টার লাইফ স্প্যান ইন লোয়ার এবিপিআই, মানে মর্টালিটি লেস রিলেটেড, যদিও অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে হয়। আচ্ছা ঠিক আছে, প্লাস মাইনাস। ইমপ্রুভ অর রিমেইন স্টেবল ইন 50% কেস, এটা হইতে পারে। এইটা বরং মানে মোর লাইকলি যে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন 50% ক্ষেত্রে মানে ডিটোরেট করে আর 50% ক্ষেত্রে রিমেইন স্টেবল অথবা ইমপ্রুভ করে। উইল রিকভার না, ইন্টারমিডিয়েট ক্লডিকেশনে মেজর অ্যাম্পুটেশন লাগার সম্ভাবনা কম, এটা মানে মোর লাইকলি। দেখি ওকে ব্যাপার ঠিক ছিলেন যে এবিপিআই যদি থাকে পেশেন্টের, স্পেশালি ইন্টারমিডিয়েট ক্লডিকেশন থাকে, তাহলে তার থ্রম্বোসিস হয়ে গেছে, তো ডায়াফ্রাম কমপ্লিকেশন রিলেটেড টু পিভিডি আর্টারি, মানে ওভারঅল এই করোনারি সেরেব্রাল ভাস্কুলার অন্য জায়গাতে হচ্ছে, তো ওভারঅল তার রিস্ক অফ ডেথ বেশি। আর এখানে কি বলছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে 10 থেকে 20% হচ্ছে খারাপ হয়, মানে তাহলে 80% হচ্ছে মানে আইদার স্টেবল থাকে অথবা ইমপ্রুভ করে যায়, ঠিক আছে। কিন্তু সমস্যা হয় হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন মানে তার বডির অন্যান্য জায়গাতে হচ্ছে আপনার অ্যাথ্রোমাও আছে, যেগুলো এখন সিম্পটম প্রডিউস করছে না, কিন্তু পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি তখন কমে যায়। আচ্ছা জানলাম। আরেকবার ফিমেল আর্টারি অ্যানিউরিজম, যেটা কমনলি হ্যাঁ এটা কেন ভাইয়া কমপ্লিকেটেড হয়? অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় আপনি যখন গুঁতা দিয়েছেন তখন তো ফলস অ্যানিউরিজম করে দিয়েছেন। ওটা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় আপনি ফিনাল ভেসেল দিয়ে অ্যাক্সেস নিয়েছিলেন, হ্যাঁ ফিনাল ভেসেল দিয়ে অ্যাক্সেস নিয়েছিলেন, এখন এখানে একটা সিন্ডার অ্যানিউরিজম হতে পারে।
অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর টিবি অ্যানিউরিজম যা আসে 90% এনজিওপ্লাস্টির জন্য। অন্য কোনো অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা হচ্ছে আপনার ডায়ালাইসিস পেশেন্ট, এই পেশেন্ট ওই পেশেন্ট, মানে আমি এদিক দিয়ে ও হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়া বলছিলেন, হ্যাঁ সৌরভ ভাই একবার বলছিলেন যে ফিমোরাল অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় এটা হয় বেশি। ফিমোরাল না আপনি যে কোনো, মানে আপনি যে কোনো মোটা ক্যাথেটার ঢুকাইছিলেন তো এখানে একটা অ্যানিউরিজম হয়ে গেছে আর কি। এক্সেপ্ট ফর করোনারি এবং পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি এগুলোর জন্য করা যায়। ঠিক আছে, কালেকশন অফ ব্লাড বিটুইন মাসকুলারিটিস অ্যাডমিনিস্ট্রেশন লেয়ার অফ represented 8% procedure involving femoral puncture, মানে femoral puncture 100টা করলে তার মধ্যে মোটামুটি 10টা 8টা থেকে 10টা অ্যানিউরিজম নিয়ে প্রেজেন্ট করবে। smokes 20 cigarettes per day. না স্মোকস ফর 20 দাঁড়ান ও বলছে অ্যাকিউটের দিকে, নট ক্রনিক। ও acute, chronic না, sorry. Recent myocardial infarction. Exactly. VT থাকলে না, ventricular trigeminal থাকলে তো ইয়া হতে পারে। ফিব্রিলেশন থাকলে জি কি হবে বলেন? মনে হচ্ছে ই নাকি ভাই, ই হতে পারে। ই মানে যদিও নিউরোলজিক্যাল কমপ্লিকেশনও হয় কিন্তু বাকিগুলি এত মানে লেস লাইকলি অলওয়েজ। তো ভাইয়া হ্যাঁ বলেন। আর্টারি কি অক্লুড করে মেইনলি? ও কি আর্টারি কি? আমরা তো পড়লাম ভাইয়া thoracic outlet syndrome এর মধ্যে এটা পড়লাম না যে এটা ওয়ান অফ দ্য কজ অফ রেনল্ডস ডিজিজ, সরি রেনল্ডস সিনড্রোম। তো ওইখানে ছিল ভেসোস্পাজম, মানে যে কোনো বেসিলি আর্টারিলও হতে পারে এন্ড ভেনাসও হতে পারে না? ভেইনটা বাইরে থাকে, একটু খেয়াল করে দেখেন অ্যানাটমিটা একটু খেয়াল করে দেখেন। ঠিক আছে, ভেইনটা সাবক্লাভিয়ান ভেইনটা থোরাসিক আউটলেটের বাইরে থাকে, আমরা যেটা অ্যানাটমি করেছিলাম। হ্যাঁ, নার্ভ গুলো যায় ভেসেলের মধ্যে, আর্টারিটা যায়, ভেইনটা ক্যালনাস মিডিয়াসের সামনে থাকে। এই যে এটা দেখুন, এই ভেইনটা কিন্তু বাইরে থাকে। আর্টারি এবং নার্ভটা হচ্ছে এই যে স্ক্যালনাস মিডিয়াস এবং স্ক্যালনাস অ্যান্টেরিয়র, কি বলি স্ক্যালনাস মিডিয়াস এই জন্য থোরাসিক আউটলেট সিনড্রোমের কমন ম্যানিফেস্টেশন হচ্ছে দুইটা। স্যার এটা দেখতে কনফিউজ হবেন। থোরাসিক আউটলেট সিনড্রোমের কমন ম্যানিফেস্টেশন হচ্ছে দুইটা, নিউরোলজিক্যাল, ভাস্কুলার। এর মধ্যে আমরা ওই যে তিনটা যে টেস্ট আছে, অ্যাডসনস টেস্ট, ব্রুজ টেস্ট, ফ্যালেন্স টেস্ট, ঠিক আছে, আর টেস্টের নাম বাদ দেন, কিন্তু মানে মূলত ভাস্কুলার কমপ্লিকেশন। দেখেন একটা জিনিস বুঝে না পাক, ঠিক আছে, হচ্ছে যে আমরা থোরাসিক আউটলেট সিনড্রোমের মধ্যে যখন টেস্ট করছিলাম আমরা বুঝলাম যে মেইনলি ভেসেলের জন্য কিছু টেস্ট আছে, নার্ভের টেস্ট গুলো হচ্ছে পেরিফেরাল নার্ভ ইনজুরি টেস্ট দিয়ে করি, পেরিফেরাল নার্ভের অ্যাসেসমেন্ট দিয়ে করি, স্পেশালি লোয়ার ট্রাঙ্ক, আলনার নার্ভ এবং কিছু ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ। এখানে যেটা ব্যাপার আপনার যখন ইরিটেশন হবে, এই আর্টেরিয়াল ওয়ালের মধ্যে যদি ইরিটেশন হয়, ঠিক আছে, নার্ভের মধ্যে সিম্পটম করুক আর না করুক, আর্টেরিয়াল ওয়ালে না চাপ খেলে না সেখানে একটা থ্রম্বোসিস ডেভেলপ, মানে থ্রম্বাস তৈরি হওয়ার টেন্ডেন্সি খুব বেশি। এই জায়গায় থ্রম্বাস এবং এর ডিস্টালি হচ্ছে ডাইলেটেশন খুব ইজিলি হয়, এবং সেখান থেকে আর্টেরিয়াল ম্যানিফেস্টেশনটা থোরাসিক আউটলেট সিনড্রোমে একটু বেশি হয় মেবি। আর কম্পেয়ার টু আদার্স, যেমন সার্জিক্যাল সিম্পটম, সার্জিক্যাল ডিকম্প্রেশন সবগুলোর মধ্যে তো লাগে না, তবে কিন্তু মানে নার্ভ কম্প্রেশন হয় 95% ক্ষেত্রে, ভেনাস 3% এবং আর্টারিয়াল 1%। সরি কি হয়েছে?
নার্ভাস ম্যানিফেস্টেশন 95% ভাইয়া Right. বললেন, ভেনাস 3%। ভেনাস 3% আর আর্টেরিয়াল 1%। 1%। অ্যাক্সিলারি ভেইনে থ্রম্বোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে না। না সাধারণত ওই সোয়েলিং, আর্ম সোয়েলিং এগুলা নিয়ে প্রেজেন্ট করে, বা সাবক্লেভিয়ান ভেইন, এক্সিলারি ভেইন বা সাবক্লেভিয়ান ভেইনে বেশি এটা প্রেজেন্ট বাদ, করে। এটা বাদ, ঠিক আছে, এটাও বাদ, ঠিক আছে, নট অলওয়েজ ডিউ টু সার্ভাইকাল রিব, এই দুটো বাদ। এখন ওভার মেল ও মানে দুটাতে কমন। সার্ভাইকাল রিব মেলে বেশি হয়, কিন্তু থোরাসিক আউটলেট সিনড্রোম জানি না। অ্যাক্সিলারি ভেইন থ্রম্বোসিস আপনি বলছেন নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন বেশি টিওএস না? তাহলে কোনটা হবে ভাই? তাহলে তো এটাই। না, এক্সিলারি ভেইনের থেকে সাবক্লেভিয়ান ভেইনের থ্রম্বোসিসটা বেশি হয় অবভিয়াসলি, কিন্তু মানে এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা, মে ক্যান প্রেজেন্ট উইথ অ্যাক্সিলারি ভেইন থ্রম্বোসিস? পারে। আমি কিন্তু ভাবছিলাম যে থোরাসিক, কিন্তু থোরাসিক আউটলেট সিনড্রোমের ক্ষেত্রে মানে একটু স্পেশালি ভেইনটা তো আমি জানতাম যে বাইরে থাকে থোরাসিক আউটলেটের মানে সিনড্রোমের ক্ষেত্রে, ভেনাস ইনভলভমেন্ট তো হয় না, আমি শুনছিলাম আর মানে ভেইনটা বাইরে থাকে না সাধারণত, সাবক্লেভিয়ান ভেইনটা মেইলে বেশি হয়, ওইটাই মনে হয়। আর্টারিতে বেশি হয় না, মেইল এটা ছিল না যে কমন ইন ম্যান। দেখি। ও মে প্রেজেন্ট আচ্ছা দেখি একটু দেখি। Causing venous compression, placement of indwelling venous catheter can lead to axillary vein thrombosis. The patient typically presents কি? যেটা আপনি বলছিলেন 95% ক্ষেত্রে হচ্ছে আমার নিউরোলজিক্যাল। আচ্ছা, patient present pain in a limb, patient may also present due to আচ্ছা whatever it is. If there is venous thrombosis 1 to 2% ক্ষেত্রে Paget Clotter syndrome and arm edema sinusoidal. আর তাহলে আপনি বলছেন 95-3-2 নাকি? যে সবচেয়ে কম 95-3-1 বা 95+3-1 3-1, মানে ভেনাসটা আর্টারি থেকে বেশি। কিন্তু টেস্ট তো সব আর্টারিরই করি, ওই যে ভাই আসলে ভেনাস যাদের হয় তাদের খুব একটা আসেও না, যাদের আর্টারিয়াল সমস্যা তারাই প্রেজেন্ট করে শেষ পর্যন্ত আর্টারিগুলো। হ্যাঁ আর্টারিটা, নিউরোলজিক্যাল গুলো তো আচ্ছা ঠিক আছে, নিউরোলজিক্যাল গুলো তো ছেলেগুলো পাঠা দেই, কিন্তু আর্টারি সমস্যাটার জন্য একদম অ্যাকিউট মানে অ্যাবসলিউট ইন্ডিকেশন তো ডিকম্প্রেশনটা, সার্ভাইকাল রিল্যাক্সেশন বা ইয়া যেগুলো করি জানলাম। হ্যাঁ 90+3-1 মানে কি বলবো? না সরি 95% বললো নিউরোলজিক্যাল, 3% হচ্ছে ভেনাস আর 1% আর্টেরিয়াল। এটাই মেইলটা কেন না কমন ইন ম্যান, এটা তো রাইট। দেখে আসি, সরি 8% of population more common in women, ঠিক আছে, increased risk of women is poor posture or poor muscular development, women এ more common আর কি, ওরা যেটা বলছে। সার্ভাইকাল রিব মেলে কমন, পিওএস মনে হয় হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোমের মধ্যে। মেল প্রিডমিনেন্স তো অলমোস্ট ডাবল, মেলের তো ডাবল অলমোস্ট ফিমেল থেকে। ভাই জানি না, আর এটা তো বলেই দিল। একটা কথা উপরে ছিল যে প্যাজেট কি জিনিস স্ট্রাকচার, এটা মানে কি? এই এক্সপ্লেনেশনটা ওখানে ওই যে প্যাগেট কি শর্টার নাকি সিনড্রোম। সার্ভাইকাল রিব তো ফিমেলের বেশি হয় তাই না ভাই? হ্যাঁ না, সার্ভাইকাল রিব তো মনে হয় ফিমেলের বেশি হয়। সার্ভাইকাল রিব মেলে বেশি হয়। ও
সার্ভাইকাল রিব মেলে বেশি হয়, আমি সেই হিসাবেই মানে আপনার যাই হোক সার্ভাইকাল রিব মেলে কমন, রাইট মেল 0.5%। আপার লিম্বের ডিভিটি একটা প্যাজেট স্ক্রটার ডিজিজ, আপার লিম্বের ডিভিটি, ঠিক আছে? আপার লিম্বের ডিভিটি ওটাকে প্যাজেট স্ক্রটার ডিজিজ বলে, হ্যাঁ? আলাদা নাম দেওয়ার কি দরকার ছিল? আচ্ছা ভাই, ঠিক আছে, নেক্সট। সামনে গিয়ে শেষ করি। বলেন abdominal aortic aneurysm ফিমেল জেন্ডার, not a risk factor, not a risk factor। হ্যাঁ নট, তাহলে ফিমেল জেন্ডার হবে না, কারণ মেল ফিমেল তো সমান সমানই হয়। Hypertension is a very hypertension, hypertension risk factor। Marfan syndrome মারফান, হ্যাঁ risk। male gender is a risk factor। দাঁড়ান সমান সমান আমরা দেখি আসি তো একটা জিনিস। ভাইয়া ভাই এই সার্ভাইকাল রিবের ব্যাপারে একটা কথা ছিল, প্লিজ কাইন্ডলি। সেটা হচ্ছে যে 70% সার্ভাইকাল রিবস ফিমেল হয়। ফিমেলে না? হ্যাঁ। তাহলে ওটা ভুল জানতাম, সরি। আমার abdominal aortic aneurysm হ্যাঁ সেটাই 6:1, মেল টু ফিমেল রেশিও 6:1, মেলে 6 গুণ বেশি হয়। ফিমেল জেন্ডার এটা বেশি হওয়ার মানে রিস্ক ফ্যাক্টর হওয়ার সুযোগ। কোনটা ফলস? ফিমেল জেন্ডার It is associated with the peripheral neuropathy. Most likely। এটাই তো নাকি? Heidelberg operation cardio ডিভিটি উইথ ভেরিকোজ ভেইন, আমি জানি না, কিন্তু টেস্টটা তো আমরা ডিভিটি উইথ ভেরিকোজ ভেইনের সাথে পড়ছিলাম। না প্রসিডিউর, এটা প্রাইমারি ভেরিকোজ ভেইন সার্জারি। প্রাইমারি ভেরিকোজ ভেইন সার্জারি। আচ্ছা ভাই অপারেশন না ভাই, এটা সার্জারি। ট্রেন্ডেলেনবার্গ অপারেশন